মেডিকেল এডমিশন টেস্ট পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্নের উৎস আসলে কি, এটা তোমাদের সবার একটা কমন প্রশ্ন। এবং কিভাবে আসলে তোমরা সাধারণ জ্ঞানে ভালো একটা মার্কস ক্যারি করতে পারো, এটার উত্তর আজকের ভিডিওতেই তোমরা পেয়ে যাবে। তো ফার্স্টেই আমার হাতে এবছরে মানে 25 সালের এবং গত বছর 24 সালের সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো দেয়া আছে, যেগুলো মেডিকেল এডমিশন টেস্টে আসছিল। সেই প্রশ্নগুলো ধরে ধরে আমি খোঁজার চেষ্টা করব যে এগুলো আসলে কোন টপিক থেকে আসছে এবং সচরাচর এই টপিকগুলো কি কমন টপিক কিনা, কিংবা আমরা যে বলে থাকি বিগত বছরে মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ঢাকা ভার্সিটি চাকরি পরীক্ষার প্রশ্নগুলো পড়ো ঠিক মতো তোমরা, সেটা আসলে সেটার পেছনে যৌক্তিকতা কোথায়, সেই জিনিসগুলো আমরা আজকে আজকে অ্যানালাইসিস করব এই ভিডিওতে। তাহলে ম্যাট 25-এর অর্থাৎ এই বছরের প্রথম যে প্রশ্নটা আমার সামনে আছে সেটা হচ্ছে 100 টাকার নোটে কোন মসজিদের ছবি পাওয়া যায়। তো বুঝতে পারতেছো এটা কিন্তু বাংলাদেশের অর্থনীতি থেকে আসা একটা প্রশ্ন, এবং অর্থনীতির মধ্যে একটা সাব টপিক আছে হচ্ছে মুদ্রা ব্যবস্থা। সচরাচর এই মুদ্রা ব্যবস্থা থেকে বিসিএস থেকে শুরু করে অন্যান্য পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, যে সরকারি নোট কোনটা, সরকারি নোট কোনটা নয়, কোন নোটে কার স্বাক্ষর থাকে, এবং মাঝে মধ্যে কিছু চাকরির পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসতে দেখা গেছে আহ নোটে কোন মসজিদের অথবা কিসের ছবি দেয়া আছে, এই ধরনের কিছু তথ্য। সো ওই ধরনেরই একটা সাব টপিক থেকে আসছে হচ্ছে 100 টাকার নোটে কোন মসজিদের ছবি আছে। ওকে, সো আমরা বুঝতে পারতেছি যে মুদ্রা ব্যবস্থা এই টপিকটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই টপিকটার আন্ডারে আমাদের পড়তে হয় সরকারি নোট, তারপরে স্বাক্ষরের কিছু ব্যাপার থাকে এবং কোন নোটে কিসের ছবি থাকে সেই ব্যাপারটা। আমাদের কিন্তু আরটিডিএস জিকে ইংলিশ যে মানচিত্র ব্যাচটা, ওই ব্যাচটা কিন্তু 9 তারিখে লঞ্চিং হয়ে যাবে, এবং ওই ব্যাচে কিন্তু আমরা বলছি যে প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা পড়াবো। তোমরা দেখবা যখন আমরা মুদ্রা ব্যবস্থা টপিকটার মধ্যে যাব, আমরা তো আরটিডিএস এর বই ধরে ধরেই পড়াবো, তখন দেখবা সবগুলা সাব টপিক আমরা কিভাবে কভার করি, যেন ওই মুদ্রা ব্যবস্থা টপিক থেকে যেই প্রশ্নই আসুক না কেন আল্লাহর রহমতে তোমার যেন সেটা কমন পড়ে। ওকে, এরপরে দেয়া আছে যে প্রথম মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে কোন রাষ্ট্রটি বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছিল। তো সেক্ষেত্রে আমাদের উত্তর ছিল হচ্ছে সেনেগাল। তো সেনেগাল থেকে, তার মানে এটার টপিক কোনটা, এটা মুক্তিযুদ্ধের টপিক। সাব টপিক বলতে পারি আমরা যে বাংলাদেশের স্বীকৃতি কোন কোন দেশ দিছে, সেটা হচ্ছে এটার সাব টপিক। এবং দেখা যায় যে এই সেনেগাল সংক্রান্ত প্রশ্নটা বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় কিভাবে আসছে, যে কোন আফ্রিকান রাষ্ট্রটি সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়, এইরকম। তোমরা যখন বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবা তখন কিন্তু দেখবা যে সেটা বিসিএস হোক, বিভিন্ন ভার্সিটির প্রশ্ন হোক, ম্যাটডেটের প্রশ্ন হোক, সবগুলো মিলেই আমি বলতেছি, ঠিক আছে। সেখানে তুমি দেখবা যে কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়, সর্বপ্রথম কোন অনারব মুসলিম দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়, এই ধরনের প্রশ্নগুলো কমনলি এসেছিল। তো সেই ধারাবাহিকতায় একটা প্রশ্ন এবারে আসছিল যে প্রথম মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে কোন রাষ্ট্রটি বাংলাদেশকে স্বীকৃতি দেয়। উত্তর হচ্ছে সেনেগাল। অনেকেই উত্তরটা ভুল করছিল। সো যেটা বললাম, টপিক অ্যানালাইসিস করে পড়তে হবে, ঠিক আছে। দুইটা প্রশ্ন আমি বললাম, দেখো দুইটা প্রশ্নে কিন্তু কমন সাব টপিক থেকে আসা প্রশ্ন। সো সেম প্রশ্ন হয়তো বা তুমি পাবা না, বাট সাব টপিক ধরে ধরে তুমি যখন পড়বা তখন দেখবা জিনিসটা তোমার কাছে কমন পড়তেছে। এরপরে যেটা আছে যে গাজা সংঘর্ষ কত সালে শুরু হয় এবং কত তারিখে শুরু হয়, এটা সাম্প্রতিক আসা প্রশ্ন। আমি গত বছর মেডিকেল এডমিশন টেস্টের আগে যে সাম্প্রতিক ক্লাসগুলো নিয়েছিলাম, সেখানে এটা কিন্তু একদম সবার জন্য ওপেন ছিল। সাম্প্রতিক ক্লাসগুলো আমরা সবসময় সবার জন্য ওপেন রেখে দিই। আমি তোমাদের বলবো একটা কথাই, সাম্প্রতিক নিয়ে এখন তোমাদের মাথা ব্যথা নেওয়ার কোনো কারণ নাই। আমরা শেষের দিকে তোমাদের জন্য সাম্প্রতিক ক্লাসগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে, এরকম কিছু ক্লাস নিব, এবং সেই ক্লাসগুলোতে যেই তথ্যগুলো তোমাদের দিব সেগুলো তোমার সাম্প্রতিকের জন্য বড়, আমার মনে হয় সেগুলোই মোর দেন এনাফ হবে। এই টপিকগুলো পড়লে যদি কমন আসে তো আলহামদুলিল্লাহ। তো সেই রকম গাজা সংঘর্ষের প্রশ্নটা সেখান থেকে কমন আসছিল, অক্টোবর 2023 এটা শুরু হয়। একই রকম সাম্প্রতিক একটা প্রশ্ন ছিল আবু সাইদ, তিনি কত সালে কত তারিখে শহীদ হন, 16 জুলাই 2024 শহীদ হন, এটাও সাম্প্রতিক থেকে আসা প্রশ্ন। একই রকম সাম্প্রতিক ক্লাস থেকে কমন করছিল, এবং এটা আসলে কমন প্রশ্ন, একদমই কমন প্রশ্ন ছিল সাম্প্রতিকের, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল। এরপরে ঢাকা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়, এই প্রশ্নটা তুমি বিগত বছরের যদি প্রশ্নগুলো দেখো, বিসিএস, ডিইউ কিংবা অন্যান্য ভার্সিটি, ম্যাটডেট তুমি দেখো, কমন পাওয়ার কথা না। বা ঢাকা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়, এই টপিকটা আসলে একই সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা দুইটাকেই মূলত কাভার করছে।
ওকে, সো ঢাকা মেডিকেল কলেজ, ওখানে অন্য কোনো মেডিকেল কলেজের কথা জানতে চাওয়া হয় নাই, জানতে চাইছে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা কবে হয়েছে, 1946 সালে। সো এটা তোমার একটু আইডিয়া যদি থাকে, যেহেতু আমরা সবাই এখন অনলাইন জগতের মধ্যে আছি, সো কমনলি তুমি যখন ফেসবুকে স্ক্রল করতে যাবা অথবা তুমি তোমার স্বপ্ন হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়া, সেই সূত্রে কেউ যদি এই জিনিসটা দেখে থাকে তাহলে তার এই জিনিসটা কমন পড়ছে। সো আমরা ক্লাস করানোর সময় ওইভাবেই জিনিসটা মেনটেন করার চেষ্টা করি, যে কমন যে ব্যাপারগুলা সাবটপিক যেগুলো আছে ওগুলো ধরে ধরে পড়াবো, এবং কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের ক্লাসের মধ্যে বলে দিব, যেগুলো তোমাদের প্রস্তুতিটাকে আরো বেশি শানিত করবে। চোখ খান একটু খোলা রাখতে হবে, বুঝতে পারছো? তাহলে দেখবা সাধারণ জ্ঞানে অনেক ভালো মার্কস আসলে ক্যারি করা সম্ভব। এরপরে বলছিল যে টেকনাফ থেকে তেতুলিয়া যাওয়ার সময় কোন জেলাকে অতিক্রম করতে হয়। এটাও আসলে একটা কি বলবো, একটু কনসেপচুয়াল টাইপের প্রশ্ন আসছে। তোমরা জানো যে তেতুলিয়া তো উত্তরবঙ্গে, আসলে তো উত্তরবঙ্গে যাওয়ার সময় সিরাজগঞ্জের যমুনা সেতুটাকে অতিক্রম করে যেতে হয়। সো যমুনা সেতু সম্পর্কে অনেকেই জানো, যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতু আগে এটার নাম ছিল, সিরাজগঞ্জে অবস্থিত, এই সম্পর্কে তোমরা জানো অলরেডি। সো সেই রিলেটেড ধারণা যাদের আছে তারা এই প্রশ্নটা অ্যান্সার করতে পারছে, এবং বাংলাদেশের মানচিত্র সংক্রান্ত যাদের আইডিয়াটা ভালো তারা এই প্রশ্নটা অ্যান্সার করতে পারছে, ঠিক আছে? এবং আমি যখন ক্লাস করাই, সেটা প্রাচীন বাংলার জনপদ হোক কিংবা বাংলাদেশের জেলা সংক্রান্ত ব্যাপার হোক, মুক্তিযুদ্ধ সংক্রান্ত ব্যাপার হোক, যারা আমার ক্লাসগুলো করছো তারা জানো আমি মানচিত্র ভিত্তিক ক্লাস করাইতে পছন্দ করি। আমি মানচিত্র তোমাদের বোঝানোর চেষ্টা করি, আসলে নদ নদীর ক্লাসে আমি মানচিত্র ধরে ধরেই পড়াই। সো আশা করি এই জিনিসগুলো তোমাদেরকে তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে অনেক হেল্প করবে। সো এই টেকনাফ থেকে তেতুলিয়া যাওয়ার সময় সিরাজগঞ্জ জেলাকে অতিক্রম করতে হয়, এটা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা থেকে আসা একটা প্রশ্ন। 1971 সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিল? এই জিনিসটা দুইটা টপিকে একসাথে কভার করছে, বাংলাদেশের খেলাধুলা। এই বাংলাদেশের খেলাধুলাটাকে আমরা দুইটা ইম্পর্টেন্ট টাইম লাইনে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্বাধীনতার যুদ্ধের সময় এবং স্বাধীনতা যুদ্ধ পরবর্তী। তো স্বাধীনতা যুদ্ধের সময় আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা পাই, আমরা স্বাধীন বাংলা ফুটবল দলের কথা পাই, এবং তারপরে হচ্ছে আমরা বাংলাদেশ ফিল্ড হসপিটাল সম্পর্কে হচ্ছে ধারণা পাই। এইগুলো হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংক্রান্ত কিছু টপিকের মধ্যেও কিন্তু পড়ে যায়। ওকে, সো আমরা যখন বাংলাদেশের খেলাধুলা নিয়ে আলোচনা করব তখন আমরা এই ব্যাপারটাও ইম্পর্টেন্স দিয়ে পড়াই, যে বাংলাদেশের স্বাধীন বাংলা ফুটবল দল, এই ফুটবল দলের কি কি অ্যাক্টিভিটিস ছিল কিংবা সেখানে অধিনায়ক কারা ছিল সেটা গত বছরও পড়ানো হয়েছিল, এবছরও পড়ানো হবে। সো ইম্পর্টেন্ট সাবটপিক ধরে ধরে প্রশ্ন অ্যানালাইসিস করে পড়াটা এজন্যই জরুরি, আসলে বুঝতে পারছো? তুমি সরাসরি হয়তো বা কখনো এই প্রশ্নটা প্রশ্ন ব্যাংকে খুঁজে পাবা না আসছে, বাট এটা সাবটপিক থেকে প্রশ্নটা আসছে। তারপরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলার কোন রাজাকে পরাজিত করেন? লক্ষণ সেনকে পরাজিত করেন। তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো তাহলে এরকম প্রশ্ন আসছিল যে বাংলার শেষ সেন বংশের সর্বশেষ স্বাধীন রাজা কে ছিলেন। সো সর্বশেষ স্বাধীন রাজার কথা বললে লক্ষণ সেনের কথা আছে। সো আমরা যখন ক্লাসে যখন এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি তখন এই পুরো প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি, কারণ ইতিহাস ব্যাপারটা যদি আমরা একটু বুঝে পড়তে পারি, একটু টাইমলাইন সহকারে পড়তে পারি, তাহলে জিনিসটা আমাদের জন্য ইজি হয়ে যায়। সেখানে আমি তোমাদের পড়াইছিলাম যে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি তিনি কি করছিলেন, তিনি লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করতে পারছিলেন, ঠিক আছে? এবং সেই সময় লক্ষণ সেন নদিয়ায় পালিয়ে যান। সো তুমি বিভিন্ন প্রশ্ন ব্যাঙ্গে এভাবে দেখতে পারবা যে সেন বংশের সর্বশেষ স্বাধীন রাজা কে ছিলেন, বাট এই যে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি কাকে পরাজিত করছেন এটা ডিরেক্টলি তুমি কোশ্চেন পাবা না। এটা ওই সংক্রান্ত ইতিহাসটা একটু যদি আইডিয়া করে পড়া যায় তাহলে কিন্তু পারা সম্ভব। এবং এরপরে বলছে বাংলাদেশ ফিল্ড হসপিটালের প্রতিষ্ঠাতাকে। এটা সবার জন্যই আসলে খুবই কঠিন একটা প্রশ্ন ছিল, ক্যাপ্টেন আক্তার আহমেদ। সো এই টাইপের প্রশ্নগুলা ক্যাপ্টেন আক্তার আহমেদ, এটা আমরা উইকিপিডিয়া কিংবা বিভিন্ন পত্র পত্রিকার প্রতিবেদন দেখে আমরা মূলত এই বিষয়টা শিওর হয়েছিলাম। বাংলাদেশ ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ছিলেন ক্যাপ্টেন আক্তার আহমেদ। পরবর্তীতে ডক্টর জাফরুল্লাহ সেখানে এসে জয়েন করেন, আরো অনেকজন এসে সেখানে এসে জয়েন করেন, ঠিক আছে? সো এই যে প্রশ্নটা, এরপরে একটা প্রশ্ন আছে কোনটা, যে অ্যাসেপটিক সার্জারির জনককে। তাহলে দেখো ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতাকে, এটাও কিন্তু মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন। তোমাদের অনেকের মনে কনফিউশন ছিল যে এবারে কি মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন আসবে কিনা, কিংবা সামনের জন্য মুক্তিযুদ্ধ রিলেটেড টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ কিনা। খুবই গুরুত্বপূর্ণ, তুমি মুক্তিযুদ্ধকে কখনোই অ্যাভয়েড করতে পারবা না। ওকে, সো এই প্রশ্নটা গত বছরের প্রশ্নটা কিংবা এই বছরের প্রশ্নটা আমাদের এই ব্যাপারটাই শিক্ষা দেয়, সংখ্যাগত ইনফরমেশনের দিকে আমাদের নজর দেওয়ার কোনো দরকার নাই, বরং আমাদের নজর দিতে হবে বিভিন্ন নামের দিকে। বিভিন্ন নামের ব্যাপারগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো আমরা যখন জিকে মানচিত্র ব্যাচে আমরা যখন ক্লাস নিব তখন কিন্তু তোমরা দেখবা যে এই ব্যাপারটাই খুব বেশি ইম্পর্টেন্স সহকারে পড়ানো হচ্ছে। বিগত বছরের প্রশ্ন
সবগুলা প্রশ্ন একদম মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ঢাকা ভার্সিটি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চাকরি পরীক্ষার প্রশ্নকে অ্যানালাইসিস করে ওই সাব টপিকগুলো তোমাদেরকে পড়ে দেওয়া হবে এবং নামের মধ্যে বেশি ইম্পর্টেন্স দেওয়া হবে যাতে পরীক্ষার সময় তোমরা সর্বোচ্চ কমন পেতে পারো। অ্যাসেপটিক সার্জারি জনককে লিস্টার, তো এটা আসলে জনক থেকে আসা একটা প্রশ্ন। সব প্রশ্ন আসলে কমন ফলানো সম্ভব না। আমি যদি বলি যে এই প্রশ্নের মধ্যে আসলে 8টা প্রশ্ন পারা উচিত, যদি আমি সিরাজগঞ্জটাকে বাদ দিই 7টা প্রশ্ন পারা উচিত, আমি বলবো 8টা প্রশ্ন পারা উচিত। একটু যার চোখখান খোলা থাকবে সে 8টা প্রশ্ন এই প্রশ্নে হচ্ছে পেরে আসতে পারছে। আর অ্যাসেপটিক সার্জারি জনক আর হচ্ছে আমাদের এই ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা, এই দুইটা প্রশ্ন হয়তো বা একটু মিসিং যেতে পারে। এবং প্রত্যেকবারেই সাধারণ জ্ঞানে তুমি যদি 7 থেকে 8 মার্কস তুলতে পারো তোমার জন্য খুবই ভালো। সেই মার্কসটাকে তুমি যদি আর 1 মার্কস বাড়াইতে পারো, 9 মার্কসে নিয়ে যেতে পারো, সেটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে ভালো এবং এই একটা মার্কস তোমাকে অনেকখানি আগায় রাখবে। ওকে, তুমি কোর্সে কেন ভর্তি হবা, তুমি কোর্সের ক্লাস কেন করবা, এই জন্য করবা কারণ তুমি একটা বই ধরে পড়তে গেলে এত ইনফরমেশন তুমি মাথায় রাখা সম্ভব না। বাট ক্লাসের মধ্যে আরটিডিএস, জিকে, ইংলিশ, মানচিত্র ব্যাচে দেখবা ক্লাসের মধ্যেই তোমাকে ক্লাসের পড়াটা মুখস্থ করাই দেওয়া হচ্ছে। তোমার জন্য নিজের পড়াটা তখন অনেক বেশি ইজি হবে, বুঝতে পারছো? এবং তুমি কোন সাব টপিক থেকে কোন ইনফরমেশনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা ক্লাসের মধ্যে তোমাকে বলে দেওয়া হবে, তখন নিজে তুমি আইডেন্টিফাই করে পড়ে ফেলতে পারবা। আমরা 24 সালের মেডিকেল অ্যাডমিশন টেস্টের সাধারণ জ্ঞান প্রশ্নগুলো একটু দেখি। প্রথমে বলছে ঢাকা গেটের নির্মাতাকে, ঢাকা গেটের নির্মাতা হচ্ছে মীর জুমলা। হয়তোবা তুমি প্রশ্ন ব্যাংক দেখলে কোথাও পেতে পারো, বাট খুব কমনলি এটা কিন্তু পাওয়া যায় না যে ঢাকা গেটের নির্মাতাকে মীর জুমলা, কিন্তু খুব কমনলি সব জায়গায় পড়ানো হয়। এটা আসছে কোত্থেকে? এটা আসছে প্রাচীন বাংলার ইতিহাস থেকে। সাব টপিক কোনটা? সাব টপিক হচ্ছে বাংলায় সুবাদারদের অবদান। তুমি জানো শায়েস্তা খানের অবদান আছে, ইসলাম খানের অবদান আছে, মীর জুমলারও অবদান আছে। তো সুবাদারদের অবদান কিংবা বাংলায় মোগল সাম্রাজ্য, এই সাব টপিক থেকে এই প্রশ্নটা আসছে। তাছাড়া প্রাচীন বাংলার ইতিহাসে কিন্তু বিভিন্ন স্থাপত্যের প্রতিষ্ঠাতা কারা, এই ব্যাপারটা আমরা খুব গুরুত্ব সহকারে পড়াই সব সময়। তো সেখান থেকে এই প্রশ্নটা আসছে, কমন একটা প্রশ্ন। ওকে, তারপরে বলছে মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান কে ছিল? চেয়ারম্যান ছিলেন হচ্ছেন ভাসানী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এটা বিগত চাকরি পরীক্ষায় একটা প্রশ্ন, 18 সালে আসা একটা প্রশ্ন ছিল এটা। বিসিএস না, অন্য একটা চাকরি পরীক্ষায় আসছিল। সো যেটা বললাম, স্বাধীনতা যুদ্ধের সাথে সংশ্লিষ্ট সাব টপিক বললে মানে মুক্তিযুদ্ধের তো একদম ডিরেক্ট কিছু টপিক আছে, আশেপাশে কিছু টপিক থাকে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, তারপরে স্বাধীন বাংলা ফুটবল দল, তারপরে বাংলাদেশ ফিল্ড হসপিটাল, তারপরে হচ্ছে ক্র্যাক প্লাটুন অথবা গেরিলা, তারপরে হচ্ছে আমাদের এই যে মুজিবনগর সরকারের বা প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদ, এখান থেকে প্রশ্ন এসে থাকে। এবং বরাবরের মতো দেখো আমি তোমাকে বলতেছি যে নাম সংক্রান্ত ব্যাপারগুলা আমাদের সাধারণ জ্ঞানের সর্বোচ্চ ইম্পর্টেন্স লাভ করে, বুঝতে পারছো? সো যেখানেই যে নামটা দেখবা সেখানেই সে নামটা একটু ইম্পর্টেন্স সহকারে পড়বা। আরডিডিএস এর ক্লাসগুলোতে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আমরা। ওকে, সেটাকে তোমার একসেপ্ট করতে হবে। তারপরে হচ্ছে সিলেটটা কোন জনপদের অন্তর্গত ছিল? হরিকেল জনপদের অন্তর্গত। সাবটপিক কোনটা? প্রাচীন বাংলার ইতিহাসের। সাবটপিক হচ্ছে আমাদের জনপদ সংক্রান্ত ব্যাপারগুলা। বিগত মেডিকেল প্রশ্নগুলো তুমি দেখো, সেখানেও দেখবা জনপদ সংক্রান্ত প্রশ্নগুলো খুব কমনলি কিন্তু এসেছিল, এখানে হরিকেল এসেছে আর কি। এর আগে সমতট সংক্রান্ত প্রশ্ন এসেছিল। তারপরে সেপ্টেম্বর যশোর রোডের রচয়িতাকে? অ্যালেন গিনেসবার্গ। এটাও কিন্তু মুক্তিযুদ্ধ সংক্রান্ত একটা টপিক এবং সাব টপিক বললে আমরা বলতে পারি মুক্তিযুদ্ধে বিদেশি নাগরিকদের অবদানের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট, কমনলি আসার প্রশ্ন। এটা সবাই পারছো আমার মনে হয়, যারা একটু সাধারণ জ্ঞান একটু পড়ছো তো সবাই পারছো এই প্রশ্নটা। তারপরে হচ্ছে কোন শিল্পী আসলে প্লাটুন কমান্ডার ছিলেন? এবং সত্যি কথা বলতে আমি যখন বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখলাম, সেখানে একটা জায়গায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আই ইউনিটে 2015-16 সেশনে এই প্রশ্নটা আসছিল যে কোন শিল্পী আসলে প্লাটুন কমান্ডার ছিলেন, ঠিক আছে? এবং সত্যি কথা বলতে এই প্রশ্নটা কোন সেকশনের আন্ডারে ফেলা হয় জানো? এটা হচ্ছে বিভিন্ন চিত্রশিল্পীদের কিছু চিত্রকর্ম থাকে, যেমন যে এখানে জয়নুল আবেদিন নিয়ে কথা আছে, কামরুল হাসান নিয়ে কথা আছে, তাদের মধ্যে একটা ছোট করে একটা প্রশ্ন হচ্ছে এরকম কোন শিল্পী প্লাটুন কমান্ডার ছিল। সো এটা মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন বলতে পারি। সাব টপিক বলতে পারলে ওই যে বলছিলাম ক্র্যাক প্লাটুন বা গেরিলা বাহিনীর সদস্য, নাম সংক্রান্ত ব্যাপারগুলা। তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো, দেখবা হচ্ছে এই ক্র্যাক প্লাটুন বা গেরিলা থেকে নরমালি কি টাইপের প্রশ্ন আসছে। ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অন্তর্গত ছিল? 2 নম্বর সেক্টর। কিংবা ক্র্যাক প্লাটুনের নিয়ে রুমি সংক্রান্ত ব্যাপারগুলা বেশি আসছে। ওকে,
বাট হুট করে 2024 সালে বলে দিচ্ছে কোন শিল্পী প্লাটুন কমান্ডার ছিলেন, শাহাবুদ্দিন। সো বিগত বছরের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা খুবই ইম্পর্টেন্ট। শুধু ম্যাটডেট প্রশ্ন করলে হবে না, সাথে আমাদের বিসিএস, সাথে আমাদের অন্যান্য চাকরি পরীক্ষা এবং সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের সবকিছুকে সমন্বয় করে আমাদের আরটিডিএস জিকে ইংলিশ মানচিত্র ব্যাচ। এজন্যই আমরা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে সাব টপিকগুলো পড়ানোর দিকে বেশি ইম্পর্টেন্স দিই। ইপিআই সর্বশেষ টিকা কোনটা? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। সাম্প্রতিক একটা প্রশ্ন ছিল, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা থেকে এই প্রশ্নটা আসছে। কালাজ্বর নির্মূলের স্বীকৃতি পাওয়া যায় 31 অক্টোবর 2023-এ, এটাও তৎকালীন সময় একটা সাম্প্রতিক প্রশ্ন ছিল। গণ অভ্যুত্থান দিবস কবে? 24 জানুয়ারি। খুবই কমন একটা, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে 69-এর গণ অভ্যুত্থানের সময় খুব কমনলি সবাই পড়ো যে গণ অভ্যুত্থান দিবস 24 জানুয়ারি, আসাদ দিবস হচ্ছে 20 জানুয়ারি। ওকে, কমন একটা প্রশ্ন। প্রথম বাংলা সার্চ ইঞ্জিন পিপিলিকা, আমার মনে হয় না এটা কেউ মিস করছে, সবাই এটা পারছে। এটা বাংলাদেশের তথ্য প্রযুক্তি, এই তথ্য প্রযুক্তি সেগমেন্ট থেকে মূলত প্রশ্নটা আসছে। তাহলে তোমরা অনেকেই ভয়ে থাকো ভাই জিকে ইংলিশ আসলে কি কমন ফলানো সম্ভব? আমি বলবো তুমি যদি বিগত বছরের প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করে সাব টপিক গুলা ভালো মতো দেখে যেতে পারো এবং নাম সংক্রান্ত ব্যাপারগুলায় তুমি যদি খুব বেশি ইম্পর্টেন্স দিতে পারো, কিংবা তুমি যদি বারবার ওই ইনফরমেশনগুলো প্র্যাকটিসের দিকে মনোযোগ দাও, সংখ্যাগত ইনফরমেশনটা অ্যাভয়েড করো এবং সাম্প্রতিক নিয়ে খুব বেশি মাথা ব্যথা না করে পরীক্ষার আগে সাম্প্রতিকের উপর যেখানে যে ক্লাস হয় সেই ক্লাসে তুমি যদি দেখে ফেলো, তাহলে তুমি সাধারণ জ্ঞানে খুব ভালো একটা মার্কস কিন্তু ক্যারি করতে পারবা। আমাদের আরটিডিএস মানচিত্র জিকে ইংলিশ ব্যাচটা কিন্তু খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে। এই 9 সেপ্টেম্বরে কিন্তু এটার লঞ্চিং লাইভ। সেখানে কিন্তু আমরা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে সাব টপিকগুলো তোমাদের ক্লাসের মধ্যে পড়া ক্লাসেই শেষ করিয়ে দিব। আমরা পড়াবো আমাদের আরটিডিএস এর নিজস্ব বই ধরে, ঠিক আছে? এবং ইনশাল্লাহ ক্লাসের মধ্যে আমি বলে দিব সকল প্রশ্নগুলো, আমি বলে দিব যে এই প্রশ্নটা এই পরীক্ষায় আসছে, এই প্রশ্নটা এই পরীক্ষায় আসছে, যাতে তোমাদের ক্লাসের সময় খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। ওকে, তাহলে ভয়বিহীনভাবে আসলে পড়াশোনা করতে থাকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে পড়াশোনা করতে থাকো, ইনশাল্লাহ অনেক ভালো কিছুই হবে। নেক্সটে তোমরা কোন সাবজেক্টের উপর অথবা কিসের উপর ভিডিও চাও সেটা কমেন্ট সেকশনে জানাও। এটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও, শেয়ার করে দিও সবার সাথে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।